স্বাগতম সবাইকে। হৃদিতা শেহরিনে আজকে থেকে শুরু হচ্ছে বরেণ্য কথা সাহিত্যিক জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। জহির রায়হানের পরিচয় শুধু এদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবেই নয়, আমাদের কথা সাহিত্যেরও তিনি একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর তার বিয়োগান্ত অন্তর্ধানের ঘটনাটা জাতিকে কেবল হতবাকই করেনি, আমাদের চলচ্চিত্র শিল্প এবং কথা সাহিত্যকেও অনেকখানি রিক্ত করে দিয়ে গেছে। তার লেখায় বারংবার ফুটে উঠেছে আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামী অভিযাত্রার প্রতিটি পর্যায়। সেই মহান লেখকের একটি কালজয়ী উপন্যাস দিয়ে শুরু হচ্ছে হৃদিতা শেহরিনের এই নিয়মিত আয়োজন। শুরু হচ্ছে আরেক ফাল্গুন। রাত দুপুরে সবাই যখন ঘুমে অচেতন, তখন ব্রিটিশ মেরিনের সিপাহীরা এসে ছাউনি ফেলেছিল এখানে। শহরের এই অংশটায় তখন বসতি ছিল না, ছিল সার সার ঊর্ধ্বমুখী গাছের ঘন অরণ্য। দিনের বেলা কাঠুরের দল এসে সেখানে কাঠ কাটত, আর রাতে হিংস্র পশুরা চড়ে বেড়াত। শহরে তখন গভীর উত্তেজনা, লালবাগের সিপাহীরা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করবে। যে কটি ইংরেজ পরিবার ছিল তারা সভয়ে আশ্রয় নিল বুড়িগঙ্গার উপরে গ্রিনউডে। খবর পেয়ে যথাসময়ে ব্রিটিশ মেরিনের সেনারা এসে পৌঁছেছিল, আর শহরের এই অংশটা দখল করে নিয়ে তাঁবু ফেলেছিল। সেই থেকে এর নাম হয়েছিল আন্ডারগোরা ময়দান। লোকে বলতো আন্ডারগোরার ময়দান। শেষ রাতে লালবাগ নিরস্ত্র সিপাহীদের উপরে অতর্কিতে আক্রমণ করেছিল ওরা। মানুষের রক্তে লালবাগের মাটি লাল হয়ে ওঠে। কিছু সিপাহী মার্চ করে পালিয়ে যায় ময়মনসিংহের দিকে। যারা ধরা পড়ে তাদের ফাঁসি দেওয়া হয় আন্ডারগোরার ময়দানে। মৃতদেহগুলোকে ঝুলিয়ে রাখা হয় গাছের ডালে ডালে। লোকে দেখুক দেশদ্রোহের শাস্তি কত নির্মম হতে পারে, স্বচক্ষেই দেখুক নেটিভরা। এই সব ঘটেছিল 100 বছর আগে, 1857 সাল। সেই আন্ডারগোরার ময়দান এখনো আছে, শুধু নাম পাল্টে গেছে। এখন লোকে বলে ভিক্টোরিয়া পার্ক। সেই অরণ্য আজ নেই। মাঝে একটা প্রচন্ড ঝড় হয়েছিল। সেই ঝড়ে কি আশ্চর্য, গাছের ডালগুলোই শুধু ফেটে চৌচির হয়ে গেল। তারপর গুঁড়ি শুদ্ধ গাছগুলো লুটিয়ে পড়ল মাটিতে। লোকে বলতো গাছেরও তো প্রাণ আছে, অত পাপ সইবে কেন? তারপর থেকে আবাজ শুরু হলো এখানে। ঘর উঠল, বাড়ি উঠল, রাস্তাঘাট তৈরি হলো। মহারানীর নামে গড়া হলো একটা পার্ক। আগে জনসভা হতো এখানে, এখন আর হয় না। শুধু বিকেলে ছেলে বুড়োদের দল এসে ভিড় জমায়। ছেলেরা দৌড়ঝাঁপ দেয়, বুড়োরা শুয়ে বসে বিশ্রাম নেয়, চিনে বাদামের খোসা ছড়ায়। এ তো হলো গ্রীষ্মে অথবা বসন্তে। শীতের মরশুমে লোক খুব কম আসে, সন্ধ্যের পরে তো কেউ থাকেই না। এবারে শীতটাও পড়েছিল একটু বেদখুটে ধরনের। দিনে ভয়ানক গরম, রাতে কনকনে শীত। সকালে কুয়াশায় ঢাকা পড়েছিল পুরো আকাশটা।
আকাশের অনেক নিচু দিয়ে মন্থর গতিতে ভেসে চলেছিল এক টুকরো মেঘ, উত্তর থেকে দক্ষিণে। রং তার অনেকটা জমাট কুয়াশার মতো দেখতে। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে ঠিক সেই মেঘের মতো একটি ছেলেকে হেঁটে যেতে দেখা গেল। দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, নবাবপুরের দিকে। পরনে তার একটা শুদ্ধ ধোয়ানো সাদা শার্ট, সাদা প্যান্ট। পা জোড়া খালি, জুতো নেই। রাস্তার দুপাশে দোকানিরা পসরা নিয়ে বসেছে। টাউন সার্ভিসের বাসগুলো চলতে শুরু করেছে সবে। ভিড় বাড়ছে। কর্মচঞ্চল লোকেরা গন্তব্যের দিকে ছুটছে, রাস্তার দুধার ঘেঁষে। কিন্তু ওদের সঙ্গে ছেলেটির একটা আশ্চর্য অসামঞ্জস্য প্রথম দৃষ্টিতেই চোখে পড়ে। সব আছে তার, ধবধবে জামা, প্যান্ট, পকেটে কলম, কবজিতে বাঁধা ঘড়ি, হাতে একটা খাতাও। মুখের দিকে তাকালে ভদ্রলোকের সন্তান বলেই মনে হয়। কিন্তু পায়ে জুতো নেই কেন ওর? জুতো অবশ্য এদেশে অনেকেই পরে না। পরে না কারণ পরার সামর্থ্য নেই। আর সামর্থ্য যে নেই সেটা ওদের জীর্ণ মলিন পোশাকের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু এই ছেলেটির পোশাকে কোনো দৈন্য নেই, বরং আভিজাত্যের চমক আছে। তবে এই পোশাক পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে কেন সে? এই দৃশ্য যাদের চোখে পড়ল তারা একটু অবাক হয়ে তাকালো ওর দিকে। তাদের চোখে হঠাৎ জাগে বিস্ময়, মনে ক্ষণিক প্রশ্ন। ছেলেটার মাথায় কোনো ছিট নেই তো? পাগল নাকি ছেলেটা? কেউ কেউ তাকে নিয়ে ইতস্তত মন্তব্য করলো। আরে না না, পাগল না, ছেলেটার বোধহয় কেউ মারা গেছে, তাই শোক করছে খালি পায়ে হেঁটে। কেউ বলল, কে জানে, এটা হয়তো একটা ফ্যাশনও হতে পারে। আজকাল তো কত রকম ফ্যাশনই দেখি। কেউ বলল, মহররমের তো অনেক দেরি না? ছেলেটা তখনও হেঁটে চলেছে আপন মনে। মাঝে মাঝে সন্ধানী দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছে সে, কি যেন তালাশ করছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে তার চঞ্চল দুটো চোখ। আর যখন কোনো লোকের দিকে তাকাচ্ছে সে, তখন তার মুখের দিকে না তাকিয়ে তার পায়ের দিকে দেখছে আগে। এমনি করে যখন বংশালের মোড় পার হয়ে গেল সে, তখন একজনের দিকে চোখ পড়তে সারা মুখে আনন্দের আবির ছড়িয়ে গেল। পেছন থেকে ডাকলো, মুনিম ভাই, এই যে, ওদিকে নয়, এদিকে এদিকে। মুনিম পেছন ফিরে তাকালো। গায়ের রং তার রাতের আঁধারের মতো কালো। মসৃণ মুখ, খাড়া নাকের গোড়ায় পুরো ফ্রেমের চশমা। পরনে একটা ধবধবে পায়জামা। পা জোড়া কিন্তু তারও নগ্ন, জুতো নেই। মুখোমুখি হতে পরস্পরের দিকে স্নেহার্দ্র চোখে তাকালো ওরা। মৃদু হাসল, হেসেই কিন্তু গম্ভীর হয়ে গেল দুজনে। তারপর পথ চলতে চলতে মুনিম বলল, বাসা থেকে মা বেরুতেই দিচ্ছিলেন না, বুঝলে আসাদ? মায়ের সবসময় ভয় যদি কিছু ঘটে। আমার অবশ্য ওসবের আবার বালাই নেই। আসাদ আস্তে করে বলল, মা মরে গিয়ে বোধহয় তাহলে ভালোই হয়েছে, থাকলে নিশ্চয় কান্নাকাটি করতো। বলতে গিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। ঠাঠারি বাজার পর্যন্ত সংখ্যায় ওরা দুজন ছিল। রেলওয়ে লেভেল ক্রসিং পেরিয়ে গুলিস্তানের কাছে এসে পৌঁছাতে
সে সংখ্যা 2 জন ছাড়িয়ে 10 জনে পৌঁছল। ওরা এখন 10 জন। 10 জন মার্জিত পোশাক পরা নগ্ন পায়ের যাত্রী। পথ চলতে গিয়ে হঠাৎ একজন বলল, এ কি, একসঙ্গে হাঁটছ কেন? আইনে পড়বে যে, ভাগ হয়ে যাও। আসাদ চুপ করেছিল। সে বলল, জানো, আমি যখন একা ছিলাম তখন সত্যি ভীষণ ভয় হচ্ছিল আমার। এখন কিন্তু আর ভয় করছে না। ঠিক বলেছ, আমারও তাই। তাকে সমর্থন জানালো আরেকজন। রমনা পোস্ট অফিসটা পেছনে ফেলে ওরা যখন রেলওয়ে হাসপাতালের কাছে এসে পৌঁছেছে, তখন একটা পুলিশ বোঝাই লরি এসে আচমকা থামলো ওদের সামনে, একটু দূরে। 3-4 জন পুলিশ লরি থেকে নেমে রাস্তায় টহল দিতে লাগলো। পায়ে কালো রং দেওয়া চকচকে বুট জুতো, পরনে খাকি পোশাক, মাথায় লোহার টুপি, হাতে একটা করে রাইফেল। পুলিশ দেখে প্রথমে থমকে দাঁড়িয়ে গেল ওরা, পরস্পরের মুখের দিকে তাকালো। একটা নীরব মুহূর্ত, তারপর চলতে শুরু করলো আবার। আসাদ বলল, মনে হচ্ছিল আমাদের ধরবার জন্যই লরিটা থামিয়েছে ওরা। আমিও তাই ভেবেছিলাম, বলল আরেকজন। মুনিম কিছু বলল না, পকেট থেকে রুমালটা বের করে নীরবে মুখখানা মুছল। বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা উত্তরে, তার দুপাশে আকাশমুখী যে গাছগুলো দাঁড়িয়ে, তার নাম দেবদারু। ফাল্গুন আসতে সে গাছের পাতা ঝরতে থাকে। ঝড়ে অনেকটা ইলশি গুঁড়ির মতো। ছোট ছোট সবুজ পাতাগুলো ঝরে পড়ে রাস্তার উপর সবুজের আস্তরণ বিছিয়ে। ভোরের দিকে সেখানে শিশিরের অসংখ্য সোনালী বিন্দু আলতো ছড়িয়ে থাকে। জনশূন্য তখন 3টি মেয়েকে এক সারিতে এগিয়ে আসতে দেখা গেল। বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে ওরা। তাদের সবার পরনে চড়া পাড়ের ধবধবে সাদা শাড়ি। প্রথমার চুলগুলো সুন্দর করে বিনুনি করা, মুখে তার চিকেন পক্সের গুঁড়ি গুঁড়ি দাগ। দ্বিতীয়ার দৈহিককরণ একটু ভারী গোছের, চেহারাটা সুন্দর আর কমনীয়, গায়ের রং দুধে আলতায় মেশানো। তৃতীয়ার মেঘ কালো চুল পিঠময় ছড়ানো, চোখ জোড়া কটা কটা, আর চিবুকের উপর একটা মস্ত বড় তিল। জুতোবিহীন 3 জোড়া পা সমতলে মাটিতে ফেলছিল তারা, আর এগিয়ে আসছিল নগ্ন পায়ের শিশির মেখে মেখে। ওরা ছিল 3 জন, রানু, বেনু আর নীলা। রানু বলল, আপা, কেমন লাগছে রে? নীলা মুখ তুলে তাকালো। কি? এই খালি পায়ে হাঁটতে? কেন, জীবনে কি প্রথম খালি পায়ে হাঁটছো নাকি? না, তবে রাস্তায় তো এই প্রথম। বেনু সহসা হেসে উঠল ওদের কথায়, বলল, আমার কিন্তু বেশ লাগছে। ওপাশ থেকে তখন আরো একটু মেয়ে এগিয়ে আসছিল, মেডিকেল কলেজের দিকে যাচ্ছে। তার গায়ের অ্যাপ্রন আর হাতের স্টেথোকানা দেখে সহজে অনুমান করা যাচ্ছিল যে সে ডাক্তারি পড়ে। অন্যদিন তার পায়ে একজোড়া স্যান্ডেল পরানো থাকতো, আজ সেও নগ্ন পায়। চলনে তার জড়তা নেই, ক্লান্তি নেই, দৃঢ় পদক্ষেপ। কাছে আসতে নীলা মিষ্টি হেসে বলল, কি সালমা যে, ক্লাসে যাচ্ছ বুঝি? তারপর তার নগ্ন পা জোড়ার দিকে চোখ পড়তে আনন্দে চিৎকার করে উঠল সে, তুমিও তাহলে? বেশ বেশ।
হ্যাঁ, আমিও তোমাদের দলে। সালমা শান্ত গলায় জবাব দিল। বেনু বলল, তোমাদের আর সবাই ওরাও খালি পায়ে হাঁটছে তো? হ্যাঁ। ইডেন কলেজের ওরাও খালি পায়। আর কামরুন্নেসা? হ্যাঁ, ওরাও। সহসা কি এক আনন্দে 4 জোড়া চোখ চিকচিক করে উঠল। রানু বলল, সত্যি কি মজা না? তার কথায় আবার মৃদু হেসে উঠল নীলা। হাসতে গেলে বড় সুন্দর দেখায় ওকে। ছিটে ফোটা মতো ব্রণের দাগ ছড়ানো মুখখানা হঠাৎ লাল হয়ে পরক্ষণে আবার শুভ্রতায় ফিরে আসে। পেছনে এক পলক তাকিয়ে নিয়ে নীলা বলল, আচ্ছা, আমরা এবার চলি সালমা। চলতে গিয়ে কি ভেবে আবার থেমে পড়ল। একা একা যাচ্ছ যে, পুলিশের ভয় নেই? ভয়? ভ্রুজোড়া অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে এলো তার। ঠোঁটের কোণে ঈষৎ কাঁপন জাগল। নীলার দিকে কয়েক পা এগিয়ে এসে চাপা অথচ তীব্র গলায় বলল, ভয়? বলতে গিয়ে 2 চোখে আগুন ঠিকরে বেরোল। আর পরক্ষণে নিজেকে সামলে নিল সালমা। আশ্চর্য শান্ত গলায় বলল, আমার স্বামী জেলে, ভাই জেলে, ছোট বোনটিও আমার জেলখানায়। আমার ভয় করার মতো কি কিছু আছে? 3টি মেয়ে, 3টি নারী হৃদয় মুহূর্তে মোচড় দিয়ে উঠল। সালমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না ওরা। গুমট ভাবটা কেটে গেলে নীলা আস্তে করে বলল, চলো। গলা থেকে ফাঁটা বাঁশির মতো আওয়াজ বেরোলো তার। বেনু বলল, কি আশ্চর্য। রানুর চোখে তখনও বিস্ময়। সে মুখখানা ফিরিয়ে নিয়ে এলো নীলার দিকে, বেনুর দিকে। তারপর রানু, বেনু আর নীলা ওরা আবার হাঁটতে শুরু করল। কিছু দূর এসে রানুই প্রথম কথা বলল, আপা, যা বলে গেল সব সত্যি? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? ওর দিকে না তাকিয়ে জবাব দিল নীলা। মেনু কিছু বলল না, সে যেন বোবা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে সবুরের সঙ্গে কথা বলছিল মুনিম। ছেলেটা একটা বদ্ধ পাগল, কি যে সব বকে বোঝা ভার। বলে, এসব করে কিছু হবে না মুনিম ভাই, প্রয়োজন একটা আঘাত, সে আঘাত না দিতে পারলে কিচ্ছু হবে না বলে হাসে সবুর, বদ্ধ পাগলের মতো হাসে। মুনিম সরে গিয়ে পকেট থেকে আনা পয়সা বের করে সিগারেট কিনল। তারপর পাশে ঝুলানো দড়ি থেকে সিগারেটটা ধরিয়ে নিল। সবুরের চোখ পড়ল মেয়ে 3টির দিকে। চোখ পড়তে মুখখানা বিকৃত করে অন্যদিকে সরিয়ে নিল সে। মেয়েরা ওর ভাবভঙ্গি দেখে হেসে উঠল। মুনিম বলল, কি ব্যাপার, মুখটা অমন করলে কেন? ওই মেয়েগুলোকে আমি 2 চোখে দেখতে পারি না। কেন, ওরা আবার কি করলো তোমার? আমার আবার কি করবে? সবুর মুখখানা প্যাঁচার মতো করে বলল, ওদের দিয়ে কোনো কাজ হয় কোনো দিন? আজ পর্যন্ত একটা আন্দোলনে ওদের আসতে দেখেছ? এখন তো খালি পায়ে হেঁটে খুব বাহাদুরি দেখাচ্ছে। একটা পুলিশ আসুক, দেখবে 3 জনে একসঙ্গে বেহুশ হয়ে পড়ে আছে রাস্তার উপর। যা, কি যাতা বকছ? মুনিম ধমকে উঠল, তোমার কি মাথা খারাপ হয়েছে? সবুর তবু থামল না। যাই বলো তুমি, ও মেয়েগুলোকে দিয়ে কিছু হবে না।
এ আমি হলপ করে বলতে পারি। তুমি একটা বদ্ধ পাগল, বলে ফিক করে হেসে দিল মুনিম। আধ পোড়া সিগারেটটা সবুরের দিকে এগিয়ে দিল। নাও টানো, বলে দ্রুত পায়ে মধুর রেস্তোরাঁর দিকে এগিয়ে গেল সে। আমগাছতলায় একদল ছেলে জটলা করে এতক্ষণ কি যেন আলাপ করছিল। মুনিমকে দেখতে পেয়ে ঘিরে দাঁড়ালো ওকে। একজন বলল, পোস্টারগুলো কোথায় লাগাবো মুনিম ভাই? প্রক্টর সাহেব বড় বেশি গোলমাল শুরু করেছেন, বলছেন এখানেও লাগাতে দেবেন না। আরেকজন বলল, দেয়াল পত্রিকার কি খবর মুনিম ভাই, ওটা লিখতে দিয়েছেন? তৃতীয় জন বলল, ব্যাপার কি, লিফলেটগুলো এখন এসে পৌঁছলো না প্রেস থেকে? একসঙ্গে তিনটে প্রশ্ন। পকেট থেকে রুমালটা বের করে মুখ মুছল মুনিম। সবার দিকে এক পলক দেখিয়ে নিয়ে বলল, সব হবে। এত ব্যস্ত হচ্ছ কেন তোমরা? কিন্তু পোস্টারগুলো? হ্যাঁ, ওগুলো আমাদের ইউনিয়ন অফিসের দেয়ালে সেটে দাও। তারপর একটা ছেলের দিকে তাকালো মুনিম। এই যে রাহাত, তুমি আমার সঙ্গে এসো তো, একটু প্রেস থেকে ঘুরে আসি, দেখি লিফলেটগুলোর কি হলো। শুনছিলেন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।